কারণ আমরা দেখেছি এর মধ্যে এর আগে এখনো ঘটছে সেই এটা সেটা হলো যে কৃষি জমি থেকে টপ সয়েল নিয়ে আসা হয়, অথবা যে সমস্ত সয়েল এগ্রিকালচার প্রোডাকশনের জন্য ব্যবহার করে এবং গৃহস্থলে বিভিন্ন কাজে ব্যবহার হবে সেটা সেখান থেকে ব্রিক ম্যানুফ্যাকচারিং এর জন্য সয়েল কালেক্ট করে নিয়ে আসা হয়। সেটাকে আমরা কমাতে চাই এবং নিয়ন্ত্রণ করতে চাই। সরকার সেটা কমাতে চাই এবং নিয়ন্ত্রণ করতে চাই। বলা হচ্ছে নো পার্সন শ্যাল কালেক্ট সয়েল পাহাড় থেকে, টিলা থেকে ব্রিক তৈরি করার জন্য পাহাড়, টিলা এবং কৃষি জমি থেকে সয়েল করতে হবে। ডিসি সাহেবের অনুমোদন নিয়ে আমরা মরা পুকুর থেকে, অর্থাৎ যে পুকুরে এখনো চাষ হয় না, পানি নাই, ডেড পন্ড থেকে সয়েল কালেক্ট করা যাবে, অথবা ডেড ক্যানাল থেকে, খাল থেকে, অথবা সবল্যান্ড জলাশয় থেকে, অথবা ক্রিক, ক্রিক মানে ছড়া জাতীয় স্মল ওয়াটার বডি আছে ক্রিক, ডিপ ট্যাঙ্ক অর রিভার্স অর হাউ বাউন্ড টরল্যান্ড, উপকূলীয় যে জায়গা, উপকূলীয় জমি, ভালো ল্যান্ড পতিত জমি, এই সমস্ত জায়গা থেকে আমরা ডেপুটি কমিশনারের অনুমতি নিয়ে চেষ্টা করা যাবে। এবং লাইসেন্স থাকতে হবে তার। মাটিকে ব্রিকের র মেটেরিয়াল হিসেবে ইউজ যেন কম কম করা যায়, সেই সেটা এনশিওর করার জন্য গভর্নমেন্ট মাঝে মাঝে কি করতে পারে, গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে, যাতে করে হলো ব্রিক্স এবং ব্লকস তৈরি করা যায় at a certain rate of bricks produced in the brick fields। একটা নির্দিষ্ট রেটে ব্রিক ম্যানুফ্যাকচার হবে, অর্থাৎ তার বেশি করা যাবে না। বেশি করতে করতে বেশি মাটি দরকার পড়বে, তখন অবৈধভাবে মাটিটা কালেক্ট করবে। তাহলে গভর্নমেন্ট সময় সময় গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে নির্দেশনা জারি করতে পারে, যাতে করে হলো ব্রিক্স এবং ব্লকস বানানো হয় একটা নির্দিষ্ট হারে। যা বেশি করতে তার অনুমতি দেবে না। বেশি দিলে ওই সয়েলের ব্যবহারটা বেড়ে যাবে এবং জ্বালানির ব্যবহার বেড়ে যাবে। এটা পরিবেশের জন্য খারাপ, মাটি কালেকশন করবে সেটা জমির জন্য খারাপ, কৃষি জমি হতে পারে, পাহাড় টিলার জন্য খারাপ। আমরা সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা ব্রিক্সের বিকল্প হিসেবে ব্লক ব্লক করার জন্য কিন্তু গেজেট নোটিফিকেশন করতে পারে চাইলে সরকার। যদি মনে করে যে না ব্রিক্স ম্যানুফ্যাকচারিং এর কারণে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, পাহাড় কেটে ফেলা হচ্ছে, অথবা নদী খাল, হাওর বাওর এগুলো থেকে বেশি সয়েল কালেক্ট করা হচ্ছে, সেক্ষেত্রে ওটা করতে পারে। সাইজ এবং নাম্বার অফ প্লেসেস ফর এস্টাবলিশিং ব্রিকেলস, যেখানে সেখানে ব্রিকেলস স্থাপন করা যাবে না। ব্রিকেলের আকার কিরকম হবে, সংখ্যা কিরকম হবে, কোথায় কোথায় বসানো যাবে, সেটা সরকার গেজেট নোটিফিকেশনের মধ্যে টাইম টু টাইম একটা পার্টিকুলার এরিয়াতে তারা এটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতে পারবে। এবং তার সাথে টেকনোলজি কি ইউজ হবে এবং প্রোডাকশন ক্যাপাসিটি কিরকম হবে সেটা নির্ধারণ করে দেবে। ফুয়েল উড ব্যবহার করা যাবে, লাকড়ি ব্যবহার করা যাবে না। এটা প্রহিবিট করে যাচ্ছে, আগে করা হতো। বর্তমান যে যে চুলা, উন্নত যে চুলা, সেখানে লাকড়ির ব্যবহারের দরকার নেই, সেখানে কোল বা অন্য অন্য ফুয়েল তারা ব্যবহার করবে। লাকড়ি ব্যবহার করলে ফরেস্ট নষ্ট হয়ে যায়, ডিফরেস্টেশন হয়ে যায়। তবে হ্যাঁ, কোলও কিন্তু যেন তেন ভাবে ইউজ করা যাবে না, সেটার উপর একটা কন্ট্রোল সরকার নিয়ন্ত্রণ রাখতে চায়। কিভাবে ইম্পোর্ট করবে,
কোনো ব্যক্তি কোল ইম্পোর্ট করতে পারবে না যে কোলের মধ্যে সালফার, মার্কারি ইত্যাদি আছে। তবে যে কোল ইউজ করা যাবে তার একটা প্রেসক্রাইব স্ট্যান্ডার্ড থাকবে। তো এই স্ট্যান্ডার্ড মেনটেন করে কোল ফার্মিং করতে হবে, যাতে করে পরিবেশ দূষণ, বায়ু দূষণ না হয়। ওয়েস্ট ডিসপোজাল কিভাবে হবে, গ্যাস ইমিশন কিভাবে হবে, সেটা এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস এ বর্ণনা করা আছে। তোমরা যদি এটা পড়ে থাকো এই সংক্রান্ত ওই স্ট্যান্ডার্ড গুলা। ওয়েস্ট ডিসপোজাল যেহেতু বিগ ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট জেনারেট হতে পারে, এখান থেকে গ্যাসটাও এমিশন হতে পারে। তো এ সংক্রান্ত স্ট্যান্ডার্ড গুলা, ইমিশন কনজারভেশন রুলস 1997 হবে না, এটা 2023 হবে। 2023। কোথায় কোথায় ব্রেক ট্রেন ইন্ডাস্ট্রি করা যাবে এখানে বলা আছে। রেসিডেন্সিয়াল এরিয়াতে করা যাবে, রিজার্ভ ফরেস্টে করা যাবে না, কমার্শিয়াল এরিয়াতে করা যাবে, রিজার্ভ এরিয়াতে করা যাবে। রিজার্ভ ফরেস্ট না, রিজার্ভ এরিয়া। রিজার্ভ ফর ভেরিয়াস পারপাসেস, রিজার্ভ ফর হসপিটাল, রিজার্ভ ফর স্কুল, রিজার্ভ ফর শপিং, শপস। সিটি কর্পোরেশনের মধ্যে করা যাবে না, পৌরসভা বা উপজেলা সদরে করা যাবে না, পাবলিক ফরেস্টে করা যাবে না, প্রাইভেটলি ওন ফরেস্টে করা যাবে না, অভয়ারণ্যে করা যাবে না, বাগানে করা যাবে না, ওয়েটল্যান্ডে করা যাবে না, জলাভূমিতে করা যাবে না, এগ্রিকালচারাল ল্যান্ডের ভিতরে করা যাবে না, ইসি এর মধ্যে করা যাবে না। ডিগ্রেডেড এয়ার শেড, ডিগ্রেডেড এয়ার শেড মানে যেখানে বাতাস অলরেডি দূষিত হয়ে আছে বিভিন্ন কারণে, যে সমস্ত এরিয়াতে অলরেডি বাতাস দূষিত হয়েছে সেই এরিয়াগুলো চিহ্নিত করা হবে। অর্থাৎ যেখানে উপরের বাতাস, উপরের বাতাসটা এটা ওই ওই সমস্ত এলাকায় বাতাসটাকে সবসময় দূষিত করে রাখে, সেখানেও এটা অনুমতি হবে, কারণ এটা আরো এয়ার পলিউশন আরো বাড়ায় দেবে। যেমন ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে একটা এয়ার শেড থাকে আমরা জানি, সেখানে সবসময় পার্টিকুলেট ম্যাটার থাকে, স্মোক থাকে, হেজ থাকে। সেখানে যদি ব্রিক ইন্ডাস্ট্রি করতে দেয় তাহলে পলিউশন আরো বাড়বে। ব্রিক প্রহিবিটেড এরিয়া যেগুলো এতক্ষণ বললাম সেগুলোর 1 কিলোমিটার ভিতরে করা যাবে না, 1 কিলোমিটার বাইরে করতে হবে। পাবলিক ফরেস্ট যদি হয় সেটা আরো বেশি, 2 কিলোমিটারের ভিতরে করা যাবে না, 2 কিলোমিটার বাইরে করতে হবে, উইদিন 2 কিলোমিটার করা যাবে না। কারণ ব্রেকিং করলে ওই ফরেস্ট থেকে লাকড়ির জন্য ফরেস্ট সব কেটে ফেলবে, গাছ সব কেটে ফেলবে। স্লোপের উপরে কোনো পাহাড়ের ঢালে বা এত ব্রেকিং করা যাবে না। গ্রাউন্ড সারফেস, কোনো একটা পাহাড় অথবা টিলার সমতল জায়গা যেখানে সেখানেও করা যাবে না। পাহাড় এবং টিলার মধ্যে মাঝে মধ্যে সমতল জায়গা দেখা যায়, সেখানেও করা যাবে না, স্লোপেও করা যাবে না। আবার টপের মধ্যে অথবা যে কোনো জায়গায় যেখানে তোমার সমতল জায়গা আছে, অনেক সময় পাহাড়ের চূড়ায় সমতল জায়গা থাকতে পারে অংশ বিশেষ, সেখানেও করা যাবে না। অর্থাৎ সেই পাহাড় এবং টিলা যদি ফরেস্ট হয় তাহলে তো 2 কিলোমিটার বাইরে করতে হবে। সেটা যদি ফরেস্টের ভিতরে নাও পড়ে সেই পাহাড় বা টিলা, তখন কিন্তু 1/2 কিলোমিটারের মধ্যে করতে পারো, কঠিন থেকে। পাহাড়ের পাদদেশ থেকে 1/2 কিলোমিটার করতে হবে। হ্যাঁ, যদি সে সরকারি অথবা বেসরকারি বনভূমি হয় তাহলে কিন্তু 2 কিলোমিটার। হিল ডিস্ট্রিক্টে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি সমস্ত জায়গায় ইটের চুলা স্থাপন করতে হয়। সেটা এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে করতে হয়। সেখানে একটা পরিবেশ উন্নয়ন কমিটি আছে, সেটার মাধ্যমে করতে হয়। অর্থাৎ সেটা শুধু ডিসির আন্ডারে না, সেখানে আরো অনেকেই আছে। কারবারি থাকতে পারে, হেডম্যান থাকতে পারে, জেলা পরিষদের সদস্যরা থাকতে পারে, হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল, জেলা পরিষদ,
যেখানে সবার রিপ্রেজেন্টেশন থাকবে, তাদের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। রেলওয়ে, এডুকেশনাল ইনস্টিটিউশন, হসপিটাল, ক্লিনিক, রিসার্চ ইনস্টিটিউট ইত্যাদি থেকে 1 কিলোমিটার দূরে করতে হবে, যদি করতে হবে। যদি বায়ু দূষণের মাত্রা সীমার ভিতরে থাকে, সেখানে সরকার যদি ইচ্ছা চায়, তাহলে কিন্তু অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে নোটিফিকেশন করে শর্ত শিথিল করতে পারে, ব্রেক স্থাপনের শর্ত শিথিল করতে পারে। নাহলে শর্ত শিথিল না করলে এই আইনটাই বলবৎ থাকবে। এখানে যে বিভিন্ন 2 কিলোমিটার, 1 কিলোমিটার, হাফ কিলোমিটার বললাম, এগুলো বলবৎ থাকবে। যদি সরকার মনে করে যে না, বায়ু দূষণ এত সিরিয়াস না, ব্রেক স্থাপন করা যাবে। আর তাছাড়া ব্রেক তো আমাদের সভ্যতার একটা ইন্ডিকেটর। আমরা যতই আরবানাইজড হচ্ছি, ততই ব্রিকের ব্যবহার বাড়ছে। কাজেই ব্রিকের ব্যবহারটা আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এটার ব্যবহার আমাদেরকে বাড়াতে হচ্ছে। যদি না এটার কোনো পরিবেশগত বিকল্প বের হয়, এই জন্য সরকার চাইলে শর্ত শিথিল করতে পারে, তবে সেটা গ্যাজেট নোটিফিকেশন জানিয়ে দেওয়া হবে। যদি অলরেডি ব্রিকের স্থাপন করে দেওয়া হয়েছে এই আইন বলবৎ হওয়ার আগে, যদি এই আইন বলবৎ হওয়ার আগেই কেউ ব্রিক স্থাপন করে থাকে, তখন তাকে কিন্তু আবেদন করতে হবে। এই আইন বলবৎ হওয়ার 2 বছরের মধ্যে আবেদন করতে হবে, তাহলে তার আগের লাইসেন্স, কিন্তু 2013 সালের আগে যে লাইসেন্সটা দেওয়া হয়েছে সেটা ক্যান্সেল হবে। অর্থাৎ সে একটা ভালো জায়গায় ব্রিক কিনটা স্থাপন করবে, সরাই নেবে, ট্রান্সফার করবে। তবে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কোনটা বোঝাবো। অ্যাটলিস্ট 50টা ফ্যামিলি যদি একসাথে থাকে কোনো জায়গায়, সেটাকে রেসিডেন্সিয়াল এরিয়া বলবে। ওয়েটল্যান্ড বলতে কোনটা বোঝাবো, যেটা পানিতে ডুবে থাকবে কমপক্ষে 6 মাস বছরে। ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া, যেটা আমরা অলরেডি আগে ডিফাইন করছি, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্টে। গার্ডেন, যেখানে 100 ফলের গাছ অথবা ফরেস্ট্রি থাকে আর হেক্টেয়ারে। এর মধ্যে টি গার্ডেনটা অন্তর্ভুক্ত হবে। গার্ডেন বলতে টি গার্ডেনও বোঝাবে, ফরেস্ট গার্ডেন অথবা হর্টিকালচার গার্ডেন বোঝাবে। প্রাইভেটলি ওন ফরেস্ট বলতে বোঝাবে ফরেস্ট ডিপার্টমেন্ট যেটাকে রিকগনাইজ করছে প্রাইভেটলি ওন ফরেস্ট হিসেবে, সেটাকে বোঝাবে। ফরেস্ট ডিপার্টমেন্ট রিকগনাইজ না করলে সেটা হবে না। যেটা গ্রাউন্ড কভার 30% অফ দ্য ফরেস্ট, অর্থাৎ যে এরিয়া তার 30 ভাগ এরিয়া গ্রাউন্ড দ্বারা আচ্ছাদিত হতে হবে। সেটা ভিলেজ ফরেস্ট হতে পারে অথবা সামাজিক বনায়ন হতে পারে। ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাক্ট এর মাধ্যমে যে স্যাংচুরি, যেটা সরকার ঘোষণা করছে অফিসিয়াল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে, সেই মানে ওই ডেফিনেশনটাই বলবৎ থাকবে। অর্থাৎ ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাক্টে যেগুলো যে সমস্ত এরিয়াকে স্যাংচুরি বলা হয়েছে, সেই স্যাংচুরি থেকেই কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব দূরে স্থাপন করতে হবে। ডিগ্রেডেড এয়ারশেপ এমন একটা জায়গা, সেম এয়ারফ্লো দ্যাট এক্সিডস দ্য স্ট্যান্ডার্ডস অফ এয়ার পলিউশন। একটা জায়গার এয়ারফ্লো যেটা এয়ার পলিউশন স্ট্যান্ডার্ডকে অতিক্রম করেছে, সেটাকে আমরা ডিগ্রেডেড এয়ারশেপ বলি। সব জায়গায় এয়ারশেপ তোমার, আর এটা এয়ার পলিউশন এর স্ট্যান্ডার্ড অতিক্রম করবে এমন না। কিছু কিছু জায়গায় করতে পারে, সেই জন্য ওটাকে আমরা ডিক্লেয়ার করবো ডিগ্রেডেড এয়ারশেপ হিসেবে। কোনো কোনো স্পট, যেমন কিছুদিন আগে ঢাকা শহরে মিথেন গ্যাসের কনসেন্ট্রেশন দেখা গেছে, তো সেটা ছিল ডিগ্রেডেড এয়ারশেপ। এরকম কোনো কোনো জায়গায় যখন বায়ু দূষণের মাত্রা স্ট্যান্ডার্ড অতিক্রম করে, সেটাকে আমরা এয়ারশেপ ডিক্লেয়ার করবো। আমি আগেই বলছি ডিগ্রেডেড এয়ারশেপ যেখানে হয়, রুটিনলি যেখানে ডিগ্রেডেড এয়ারশেপ হয়,
সেখানে ব্রেকটি আমরা স্থাপন করার অনুমতি দেব না। Export, রপ্তানি করা যাবে না, যেহেতু আমাদের দেশেই অনেক বেশি রিকোয়ারমেন্ট, সেই জন্য আইন করে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা জানো যে ভুটানে ভুটানে কিন্তু ব্রিকটাও আমদানি করা হয় ইন্ডিয়া থেকে। তাদের ব্রিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অত বেশি নেই। ওখানে যে বিল্ডিং থেকে কনস্ট্রাকশন হয়, তাদের ব্রিকটা কিন্তু ইন্ডিয়া থেকে আমদানি হয়। আমরা কিন্তু রপ্তানি করতে পারবো না, অর্থাৎ আমাদের আমাদের দেশ থেকে কোনো কেউ আমদানি করতে পারবে না brick, আইন দ্বারা নিষিদ্ধ। ডেপুটি কমিশনার লাইসেন্স দেবে ব্রিকের। কিভাবে লাইসেন্স দেবে এখানে বর্ণনা করা আছে, এটা তোমরা পড়ে নিবে। একটা লাইসেন্স 3 বছর টাকা, এবং লাইসেন্স 30 দিন শেষ হওয়ার মেয়াদ শেষ হওয়ার 30 দিন আগেই নবায়নের জন্য দরখাস্ত করতে হবে ডেপুটি কমিশনার বরাবর। এবং এরকম লাইসেন্স নবায়নের জন্য যখন চিঠি আসবে, তখন ইনকোয়ারি কমিটি করে দেওয়া হবে। লাইসেন্স নবায়ন করা যায় কিনা, তারপরে বলার কথা আর কি, কিভাবে দেবে লাইসেন্সটা ইনফরমেশন। আপিল করতে পারবে। লাইসেন্স লাইসেন্সের জন্য যে আবেদন করছে, তার দরখাস্ত যদি অনুমোদিত না হয়, সে আপিল করতে পারবে। 30 ওয়ার্কিং ডেজ এর মধ্যে করতে হবে। ডিসঅ্যাপ্রুভ হওয়ার 30 দিনের মধ্যে তাকে আপিল ফাইল করতে হবে। কার কাছে করবে আপিল? ডেপুটি কমিশনারের কাছে করবে না, কারণ তার আপিলটা, তার লাইসেন্স কিন্তু ডিসঅ্যাপ্রুভ করছে ডিভিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার। সে আপিল করবে আরো উপরের দিকে, বিভাগীয় কমিশনারের কাছে, ডিভিশনাল কমিশনার অথবা এডিশনাল ডিভিশনাল কমিশনার, আর মানে উপরের দিকে আপিল করতে হবে। আপিলটা নিযুক্তি হবে 90 ওয়ার্কিং ডে, 90 ওয়ার্কিং ডেজ এর মধ্যে। এর বাইরে লাইসেন্স স্থগিত করতে পারে, ক্যান্সেল করতে পারে সরকার চাইলে, সাসপেন্ড করতে পারে অথবা ক্যান্সেল করে দিতে পারে। কি কি কারণে? 90 দিনের জন্য সাসপেন্ড করতে পারে। একটা লাইসেন্সের ভ্যালিডিটি 90 দিন, 90 দিনের জন্য সাসপেন্ড করতে পারে। অথবা লাইসেন্স ক্লোজ দ্য ব্রেক ইন, চুলা বন্ধ করে দিতে পারে, যদি তার কাছে সেরকম, ডেপুটি কমিশনারের কাছে সেরকম প্রমাণ তার থাকে। ব্রিচও কি কি কারণে হতে পারে? যে লাইসেন্সের মধ্যে যে কন্ডিশন গুলো উল্লেখ থাকবে, সেগুলোর যদি অমান্য করা হয়, বেশ মানে অমান্য করা, কমিটিং মানে অফেন্স, এই অ্যাক্টের আওতায় যদি কোনো অফেন্স ঘটে থাকে, তাকে যদি সেই সেই অফেন্সের কারণে সে যদি পানিশমেন্ট পাওয়ার যোগ্য হয়, সে যদি শাস্তির যোগ্য করার আওতার মধ্যে যে সমস্ত ধারা আছে সেই ধারা বলে, সেক্ষেত্রে তার লাইসেন্স বাতিল হবে। যদি দেখা যায় পাবলিক হেলথ অথবা এনভায়রনমেন্ট বিপন্ন হচ্ছে, জনস্বাস্থ্য পরিবেশ যদি বিপন্ন হয় বিজ্ঞানের কারণে, সেক্ষেত্রে যে সেক্ষেত্রে যে চিকিৎসার কোনো কারণ ছাড়াই, মানে এটাই কারণ জনস্বাস্থ্য বিপন্ন হচ্ছে, যে এনকোয়ারি কমিটি কিভাবে করবে? তদন্ত কমিটি, এডিশনাল ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা হেলথ অফিসার, উপজেলা এগ্রিকালচার অফিসার, ডিভিশনাল ফরেস্ট অফিসার অথবা নমিনেটেড পার্সন, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট নমিনেটেড পার্সন। ইন্টার কমিটির কাছ থেকে ডেপুটি কমিশনারের কাছে রিকমেন্ডেশন করবে, লাইসেন্স কি নবায়ন করা যাবে, লাইসেন্স কি ইস্যু করা যাবে, এটা
এবং আরো ইনকোয়ারি করবে যে এই আইনের আওতায় যারা ব্রেক ইন পরিচালনা করে, ব্রেক ইন্ডাস্ট্রি পরিচালনা করে, তাদের তারা কোনো অপরাধ করেছে কিনা, সেই অপরাধ জাস্টিফাই করবে তারা, এই ইনকোয়ারি করবে। তারা এই তদন্ত কমিটি ডিভিশনাল ডেপুটি কমিশনারকে সময় সময় ব্রেক ইন এস্টাবলিশমেন্ট ম্যানুফ্যাকচারিং নিয়ে বিভিন্ন ডাটা কালেক্ট করবে এবং সেটা ডেপুটি কমিশনারকে অবহিত করবে, অথবা ডেপুটি কমিশনার যে ধরনের কাজ করতে বলবে, অনুরোধ করবে, সে অনুযায়ী এই ইনকোয়ারি কমিটি যে কোনো কাজ করতে বাধ্য থাকবে। ইন্সপেকশন কিভাবে করবে? ইন্সপেকশন করতে পারবে উইদাউট এনি নোটিস, অথবা জিজ্ঞাসাবাদ করতে পারবে, ইন্টারোগেট করে জিজ্ঞাসাবাদ করা কোনো ব্যক্তিকে, অথবা একটা ডকুমেন্ট চাইতে পারে, সামন ডকুমেন্ট ফর ইন্সপেকশন অফ ভায়োলেশন অর অবজারভেন্স মেনি কন্ডিশন অফ লাইসেন্স। লাইসেন্সে বর্ণিত বিভিন্ন ধারা শর্ত, এগুলোকে মানা হয়েছে নাকি না অমান্য করা হয়েছে, এটার জন্য ডকুমেন্ট চাইতে পারে, অথবা যে কোনো অফেন্স হয়েছে কিনা, কমিট করা হয়েছে কিনা, সেটা জানার জন্য ইন্সপেকশন করতে পারে। যদি পাওয়া যায় এরকম কোনো অফেন্স, অপরাধ যদি সংঘটিত হয়, তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচার কার্য পরিচালনা করা হবে এবং গুডস গুলো সিজ করা হবে, জব্দ করা হবে। যেমন ব্রিক্স, সয়েল, ফুয়েল, কোল, মেশিনারি, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস, টেকনিক্স, এটসেট্রা, এগুলো জব্দ করা হবে। ঠিক আছে? জব্দ করা এবং বাজেয়াপ্ত করার মধ্যে পার্থক্য আমি বলেছিলাম। জব্দ করা বোঝায় যে আমি নিয়ে নিলাম, অপরাধের সাথে সংগঠিত আলামত গুলো অথবা যন্ত্রপাতি, উপায়গুলো আমি নিয়ে নিলাম। পরে আমি যদি মনে করি যে না, অপরাধ সংগঠিত হয় নাই অথবা অপরাধের সাথে এগুলো জড়িত নাই, তখন আমি ফেরত দিতে পারি। যেমন আমি ইকুইপমেন্টে ফেরত দিলাম, আমি মেশিনারি ফেরত দিলাম। যদি মনে করি যে না, এটা অপরাধের সাথে, এটাও মানে এটাও আমাকে ইয়ে করে করতে হবে, তখন আমি কনফিসকেশনও করতে পারি। সিজের পরে আমি কনফিসকেশনও করতে পারি, অর্থাৎ বাজেয়াপ্ত করা, সরকারের রুলে বাজেয়াপ্ত করা। সিজ মানে হলো কি, আমি জব্দ করলাম, আবার প্রয়োজন মনে করলে আমি যার কাছ থেকে জব্দ করেছি তাকে ফেরত দিতে পারবো। জব্দ করলে কিন্তু রিটেন রিপোর্ট দিতে হবে, কেন জব্দ করা হয়েছে, সে রিপোর্টে ব্যাখ্যা থাকবে, অথেন্টিসিটি, তাই না, এটা অথেন্টিক কিনা, একুরেট কিনা, মানে এটাকে জাস্টিফাই করতে হবে। তুমি যে জাস্ট জব্দ করলে হবে না। অবশ্যই ডেপুটি কমিশনারের কাছে এই রিপোর্টটা সব সাবমিট করতে হবে। যদি সিজ করার পরে এটা কেস ফাইল করতে হয় কোনো এলিগেশনের ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে, তখন ইন্সপেক্টর কিন্তু রিপোর্ট সাবমিট করার সময় এই কথাগুলো বলতে হবে এবং সে রেকর্ড করবে রিজনস গুলো, কেন, কি কি কারণে এই কেসটা ফাইল করা হচ্ছে, এবং ওই যে সিজ গুডস গুলো রিলিজ করা হবে কিনা। বললাম না, যেগুলো জব্দ করা হয়েছে সেগুলো কি ফেরত দিয়ে দেবো কার কাছে? লাইসেন্সির কাছে, অর্থাৎ যিনি লাইসেন্স ধারণ করেন, লাইসেন্স যিনি পেয়েছেন, তার কাছে, তার কাছে আমি ফেরত দিতে পারি। ফেরত দেওয়া যায় কিনা সেটা রিপোর্টে স্পষ্ট উল্লেখ করতে হবে। না গেলে, যদি ফেরত না দেওয়া যায়, সেটা উল্লেখ করতে হবে। এখন যদি মনে করে এটা একটা বিচার হওয়া দরকার, একটা মানে একটা ফাইল, একটা কেস ফাইল করতেই হবে, অব্লিগেশনে আছি, অর্থাৎ অবশ্যই করতে হবে ফাইলটা, কেস ফাইল এটা না করে পারা যাচ্ছে না, তখন ডেপুটি কমিশনার ও ইন্সপেক্টরকে একটা কোর্টের মধ্যে একটা কেস করতে বলতো এবং বলবে সিজড গুডস রিলিজ করতে পারবে না। অর্থাৎ যদি কেস না করা যায়, না করতে হয়, তাহলে কিন্তু জব্দ করা মালামাল ফেরত দিতে পারে। কিন্তু যে মুহূর্তে দেখা গেল যে কেস করতে হবে, তখন কিন্তু জব্দকৃত মালামাল ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। কেস যতক্ষণ পর্যন্ত ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত সিজড গুডস
এই জন্য তোমরা দেখবা যে ফরেস্ট অফিসে গেলে তোমার কাঠ পচে পচে যাচ্ছে, নৌকা করছে, গাড়ি করছে, ধরছে, সবগুলো পচে যাচ্ছে বৃষ্টির পানিতে, তাই না? কেন? ওই কেসটা চলতেছে এখনো। ওই সিজ করছিল, সেটা ফেরত দিতে পারে নাই। ফরেস্ট অফিসাররা কিন্তু সিজ করে অনেক কাঠ, বলে যে এতগুলো কাঠ কেন নষ্ট হয়ে যাচ্ছে, চোরাই কাঠ ধরছে, ফরেস্ট অফিসের মধ্যে এগুলো জমা রাখছে, কিন্তু কেস এখনো চলছে, কেস কোনো সমাপ্তি হয় নাই, যার ফলে এগুলো এগুলো নিলামও তোলা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, ওইভাবে সেগুলো পৌঁছে যায়, কিছু করার নেই আসলে। এই ধারার 4 এবং 4 এতে যে সেকশন, যে আইনের কথা বলা আছে, সেটা যদি ব্যত্যয় হয়, সেটা তো ভায়োলেট করে কি পানিশমেন্ট আছে? 4 এবং 4 এর ধারা বলছে কোথা থেকে মাটি কালেক্ট করবে, তাই না? কোন কোন জায়গাতে মাটি কালেক্ট করতে পারবে ব্রিকের জন্য। যদি সেটা না করে, অন্য জায়গা থেকে করে, যে সমস্ত জায়গায় মানা করে দেওয়া হয়েছে সেসব জায়গা থেকে মাটি কালেক্ট করে, তখন কি হবে? সর্বোচ্চ শাস্তি 2 বছর জেল, এবং সর্বনিম্ন ফাইন, সর্বোচ্চ ফাইন 20 লাখ টাকা, অথবা বোধ। ওই যে কি কি কাজে, ওই যে কোথা থেকে কালেক্ট করবে, যেখান থেকে মানা করা হয়েছে সে সমস্ত জায়গা থেকে যদি কালেক্ট করা হয়েছে, অথবা ডিস্ট্রিক্ট কমিশনারের অনুমতি ছাড়াও যদি তুমি বৈধ জায়গা থেকে মাটি কালেক্ট করো, জায়গা, মাটি বৈধ, জায়গাও বৈধ, কিন্তু ডিস্ট্রিক্ট কমিশনারের অনুমতি নাও নাই, সেক্ষেত্রে কিন্তু এটা অপরাধ বলে গণ্য হয়। এবং এক্ষেত্রে 2 বছর এবং ফাইন হবে 5 লাখ। ফাইনটা একটু বেশি এবং জেলটাও বেশি কোন ক্ষেত্রে? যদি পুরো চুলাটাই একটা অবৈধ জায়গার মধ্যে এস্টাবলিশ করা হয়, সেটা বড় অপরাধ, এই জন্য শাস্তির বড়। কিন্তু যেখান থেকে মাটি কালেক্ট করবা, যেখান থেকে মানা করা হয়েছে না করার জন্য, সেখান থেকে করবা, অথবা যেখান থেকে মাটি কালেক্ট করার জন্য অনুমতি দেওয়া আছে, ইয়া দেওয়া আছে, বলা আছে যে করা করা যাবে, সেখান থেকে তুমি অনুমতি ছাড়া করেছো, সেক্ষেত্রে তোমার শাস্তি এত বেশি হবে না। শাস্তি 2 বছরই হবে, মানে জেল জরিমানা, জেলটা 2 বছরই থাকবে, কিন্তু জরিমানাটা বেশি হবে না, 5 লাখ। অনধিক যদি বর্তমানে যদি সরকার নির্ধারিত উপায়ে যদি হলো ব্রিক এবং ব্লক তৈরি করতে না পারে, তখন কিন্তু 2 লাখ টাকা জরিমানা হবে। এখানে কোনো জেল জেল নাই, শুধু জরিমানা আছে। ফুয়েল উডের জন্য, ফুয়েল উড যদি বার্নিং এর জন্য ইউজ করো, ব্রিক বার্নিং এর জন্য ফুয়েল ইউজ করো, যেটা একসময় আমরা এটা বৈধ ছিল, এখন সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে ফুয়েল উড। সে যদি কেউ করে, তাহলে 3 লাখ টাকা, 3 বছরের জেল, দুইটা উপসাথে নিতে পারে। কোলের ক্ষেত্রে যদি এরকম কোল ব্যবহার করা হয়, সালফার, অ্যাশ, মার্কারি ইত্যাদি থাকে, যেগুলো পরিবেশ দূষণ করতে পারে, সেক্ষেত্রে জেলটা নাই, শুধু জরিমানা আছে 1 লাখ। একটু রিল্যাক্স আছে। এক্সেসিভ গ্যাস এমিশন যদি করে, লিকুইড ওয়াস্ট যদি করে, প্রোডাকশন করে, 1 বছর জেল এবং 1 লাখ টাকা। এই সেকশন 8-এ যেটা বলা আছে, প্রহিবিটেড এরিয়ার মধ্যে যদি আমি, যেখানে মানা করা হয়েছে, সেখানে যদি আমি ব্রেক কিল বসাই, তাহলে 5 বছরের জেল। এটা কিন্তু অনেক কঠিন, জেলটা 5 বছরের। যে সমস্ত শর্ত মানা হয়েছে, দেওয়া হয়েছে ভিকটিম ইন্ডাস্ট্রি করার জন্য, সেই শর্তগুলো যদি অমান্য করা হয়, সেক্ষেত্রে 1 বছরের জেল, 1 লাখ টাকা। অর্থাৎ লাইসেন্সের মধ্যে যে শর্তগুলো দেওয়া হবে, সেই শর্ত অনুযায়ী যদি তুমি না করতে পারো। কোর্টে কিভাবে ট্রায়াল করবা, সেটা মোটামুটি আমরা এনভায়রনমেন্টাল অফেন্স গুলো যেভাবে ট্রায়াল করি, এনভায়রনমেন্টাল কোর্টে যেভাবে করি, সেভাবে আমরা এখানে করবো। স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টে করবো, এনভায়রনমেন্ট কোর্ট, যেটা আমি আগে বলছি, এনভায়রনমেন্ট কোর্ট অথবা স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা করতে পারি। মোবাইল কোর্টও করা যাবে।
ফরফেট মানে এটাও বাজেয়াপ্ত করা বোঝায়। কনফিসকেশন, ফরফেট একই কথা। মামলার রায় যদি দেখা যায় যে অফেন্সটা করা হয়েছে, অপরাধটা সংঘটিত হয়েছে, তাহলে কিন্তু ওই যে গুডস যেগুলো সিজ করা হয়েছিল সবগুলো ফরফেট বা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে, সেগুলো আর ফেরত দেওয়া হবে না। এই যে এনভায়রনমেন্ট কোড অ্যাক্ট, মোবাইল কোড অ্যাক্ট, ক্রিমিনাল প্রসিডিউর কোড অ্যাক্ট এখানে অ্যাপ্লাই করা যাবে। সমস্ত জামিন, কাউকে জামিন দিতে হলে যদি মামলা আমলে নিতে, কগনিজেন্ট মানে আমলে নেওয়া, অভিযোগ দায়ের করা, কমপ্লেন ফাইলিং অফ কমপ্লেন, অভিযোগ দায়ের করা, অথবা সমন জারি করা, ইস্যু অফ সমন, ওয়ারেন্ট জারি করা, বেল বা জামিন দেওয়া, অনুসন্ধান করা, বিচার কার্য পরিচালনা করা, কনভিকশন মানে কাউকে দোষী সাব্যস্ত করা, কনফিসকেশন মানে বাজেয়াপ্ত করা, অ্যাপিল করা, আপিল করা ইত্যাদি সব এই তিনটা আইনের মাধ্যমে হবে। মোবাইল কোড, সরি, তিনটা ভাবে হবে: মোবাইল কোড, এনভায়রনমেন্ট কোড এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ফৌজদারি আইন। ব্যক্তি বিশেষের দ্বারা না হয়, কোনো কোম্পানি দ্বারা যদি অফেন্স হয়, সেক্ষেত্রে আমরা কোম্পানির ওনার, ডাইরেক্টর, ম্যানেজার, সেক্রেটারি এদের দিকে আমরা জবাবদিহির আওতায় নিয়ে আসবো। তাদেরকে আমরা দোষী সাব্যস্ত করবো, তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করবো। ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করা হবে বলা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2006 যেভাবে বলা আছে, আমরা এই সংক্রান্ত অপরাধ হইলে সেটা কিভাবে অবহিত করব, সে কিভাবে ক্ষমতা চর্চা করব, এই আইন দিয়ে ক্ষমতা কিভাবে চর্চা করব, কিভাবে ডিউটি গুলো পালন করব, সেগুলো আমরা ইনফরমেশন টেকনোলজির ব্যাপারটা আমরা ইস্যু করতে পারি। যেমন কোন একটা অপরাধ সংঘটিত হলে আমি ভিডিও করলাম, আলামত গুলার ছবি নিলাম, তাই না? ছবিগুলো আমি ইন্টারনেটে পাঠাই দিলাম, আমি হোয়াটসঅ্যাপ করলাম, তো সেগুলো গৃহীত হবে। ছবিগুলো আমি ইমোতে পাঠাই দিলাম, ইমেল করলাম, অথবা ইলেকট্রনিক একটা মেইল করলাম, এই আমি এখানে আছি অপরাধ স্থলে, অপরাধ যেখানে সংঘটিত হয়েছে, এই আলামত গুলো দেখা যাচ্ছে, সেটা আমি ইনফর্ম করলাম। তো কাজেই এখানে আহ, শুধু রিপোর্ট না, আমি ডিজিটাল মিডিয়াতে যে যে কোনো কিছু আমি কমিউনিকেট করতে পারবো। এর আগে যে রুলটা হয়েছে, এই যে বলছিলাম 1989-এর, সেটা এই আইনটা হওয়ার পরে, এর আগে যে আইনটা ছিল সেই আইনটা বাতিল বলে গণ্য হবে। এই যে শিডিউল গুলো দেওয়া আছে এখানে, আইনটা শেষ, আইনটা এ পর্যন্ত শেষ। শিডিউল গুলোর মধ্যে ওই যে কি ফর্ম টর্ম যেগুলো আছে না, লাইসেন্সের জন্য দরখাস্ত করতে গেলে কিভাবে তোমার দরখাস্ত করবে সেটার একটা ফরম্যাট দেওয়া আছে, তাই না? ডেপুটি কমিশনারের কাছে কিভাবে দরখাস্ত করবে এটা বলা আছে। এগুলো জাস্ট চোখ বলে নেবে, এগুলো আমরা পরীক্ষা সাধারণত দিই না। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো? হ্যালো? প্রশ্ন আছে? না স্যার। তোমরা কবে দিবা পরীক্ষা? 19 তারিখ দিতে পারবো না বলছে নাকি? আচ্ছা, 20 তারিখ দাও তখন। 20 তারিখে পরীক্ষা নাও, ঠিক আছে? সিলেবাসটা আজকে পর্যন্ত যা পড়াইছি, অথবা আজকেরটা বাদ দাও, আজকেরটা বাদ দাও, আজকেরটা বাদ দিয়ে যা পড়াইছি। এই যে এগুলো সব ইন্টারনেটে আছে। আমি অনলাইন যে ক্লাসগুলো নিচ্ছি সবগুলো তোমার ইয়াতে ওয়েবসাইটে আছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি নিয়েছি, তোমরা সার্চ দিলে বের হয়ে আসবে। ওকে? আর তাছাড়া আমার কাছে বই আছে, একটা বইয়ের মধ্যেও সবকিছু আছে। আমরা অফলাইন ক্লাস যখন করবো বইটা তোমাদেরকে দেবো, তবে আমি যেগুলো তোমাদেরকে এখানে পড়াচ্ছি সবগুলো কিন্তু এই অনলাইন রিসোর্সেস এগুলো। তোমরা যদি খুঁজে না পাও, then let me know, I'll provide you. Okay.